প্রিয় ছাত্র ছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আমি শান্তনু স্যার জীবন বিজ্ঞানের বিষয় থেকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রভাববানতা সেখান থেকে একটি কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে কোষচক্র সম্পর্কিত। আমরা আজকে কোষচক্র বিষয়টি পড়ব। আমি এখানে দুটি টেবিলের মাধ্যমে দেখিয়েছি। একটি হচ্ছে ছকের সাহায্যে দেখিয়েছি আর একটা গোলাকার টেবিলের মাধ্যমে দেখিয়েছি। তোমরা দুটো টেবিল এই পাশাপাশি লক্ষ্য করলে খুব সহজে বিষয়বস্তুটা বুঝতে পারবে। আমরা তার বিষয়ে আসি। প্রথমে হচ্ছে কোষচক্র কটি এবং কী কী পর্যায় নিয়ে গঠিত। কোষচক্র দুটি পর্যায়ে বিভক্ত, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আবার তিনটি উপদশায় বিভক্ত, G1, S এবং G2। এখানে দেখিয়েছি G1, S এবং G2, অর্থাৎ G1, S এবং G2 এই তিনটি উপদশাকে একসঙ্গে ইন্টারফেজ বলে। তাহলে আমরা ইন্টারফেজ দশা কমপ্লিট করার পরে কোষটি বিভাজন দশায় প্রবেশ করবে, অর্থাৎ মাইটোটিক ফেজে প্রবেশ করবে। অর্থাৎ মাইটোটিক ফেজ এটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন, ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই চারটি পর্যায়ে সম্পন্ন হয়, অর্থাৎ চারটি দশায় নিউক্লিয়াস বিভাজন ঘটে এবং নিউক্লিয়াস বিভাজনের পরে কোষে সাইটোপ্লাজম বিভাজন হয়, তাকে সাইটোকাইনেসিস বলে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইন্টারফেজ দশা কমপ্লিট করার পরে কোষটি বিভাজন দশায় অর্থাৎ মাইটোটিক দশায় প্রবেশ করে এবং সেখানে কোষের প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয় এবং তারপর কোষের সাইটোপ্লাজম বিভাজন হয়। তাহলে আমরা এবার আমরা বিষয়বস্তুটাই পড়ি। কোষচক্র কাকে বলে? আমরা জানি যে প্রাণীর কোষে একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে এবং নির্দিষ্ট আয়ুষ্কালের শেষে কিন্তু প্রাণী কোষ মারা যায়। এবং তাহলে কোষচক্র কাকে বলে? কোষের জীবনকালে একটি কোষ বিভাজিত হওয়ার পর পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত কোষের মধ্যে যে ধারাবাহিক ঘটনাগুলো দেখা যায়, অর্থাৎ একটা কোষ বিভাজিত হলো, নতুন একটা কোষ সৃষ্টি হলো এবং সেই কোষটা যতক্ষণ না বিভাজিত হচ্ছে ততক্ষণ ওই কোষের মধ্যে যে ঘটনাক্রম ঘটবে তাদের যে চক্রাকার আবর্তন, এটি হচ্ছে কোষচক্র। অর্থাৎ কোষের বৃদ্ধি আর বিভাজনের চক্রাকার একটা আবর্তন, তাকে কোষচক্র বলে। এবার আমরা জানবো প্রথমে একে ইন্টারফেজ কাকে বলে। কোষচক্রকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। ইন্টারফেজ অর্থাৎ কোষচক্রের অন্তর্গত যে দীর্ঘস্থায়ী দশায় কোষটি বিভাজিত হয় না, কিন্তু কোষ বিভাজনের জন্য উপযোগী বিভিন্ন উপাদানের সংশ্লেষ ঘটে, তাকে ইন্টারফেজ বলে। ইন্টারফেজ G1, S এবং G2 উপদশা নিয়ে সম্পন্ন হয়। তাহলে G1 দশা কাকে বলে? এবার এই ছকটায় লক্ষ্য করো, G1 দশার আগে কি আছে? মাইটোটিক ফেজ। পরে কি আছে? S দশা। অর্থাৎ পূর্ববর্তী কোষ বিভাজনের শেষে এবং S দশার মধ্যবর্তী যে ইন্টারফেজ উপদশায় কোষীয় অঙ্গাণু সংখ্যা দ্বিগুণ হবে এবং বিভিন্ন প্রকার RNA ও প্রোটিন সংশ্লেষ করবে, প্রোটিন, তাকে G1 দশা বলে। G1 দশার পরবর্তী উপদশার নাম হচ্ছে S দশা, সংশ্লেষ দশা। S দশার আগে কি আছে? G1 দশা। পরে কি আছে? G2 দশা। তাহলে সংজ্ঞাটা আমরা বলবো এইভাবে, G1 দশা এবং G2 দশার মধ্যবর্তী যে ইন্টারফেজ উপদশায় প্রতিলিপিকরণ পদ্ধতিতে DNA সংশ্লেষ ঘটে এবং হিস্টোন প্রোটিন উৎপন্ন হয়, তাকে S দশা বলে। ইন্টারফেজের পরবর্তী উপদশার নাম G2 দশা। G2 দশার আগে কি আছে? S দশা। পরে কি আছে? মাইটোটিক ফেজ। অর্থাৎ S দশা এবং মাইটোটিক ফেজের মধ্যবর্তী যে ইন্টারফেজ উপদশায়
কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রোটিন সংশ্লেষ ঘটে, তাকে G2 দশা বলে। তাহলে আমরা ইন্টারফেজের বিভিন্ন উপদশাগুলি সম্বন্ধে জেনেছি। এবার যেটা জানবো সেটা হচ্ছে G0 দশা। G0 জিয়ন দশার অন্তর্গত একটি দশা অর্থাৎ সময়কাল, যেখানে বিভিন্ন জিনের বিপাকীয় ক্রিয়া মধ্যীভূত হয় এবং কোষটি আজীবন সুপ্ত দশায় থেকে যায়। প্রাণীর দেহের ক্ষেত্রে স্নায়ু কোষ, পেশি কোষ G0 দশায় আজীবন থাকে, ফলে কোষগুলি বিভাজিত হয় না। এবার আমরা জানব মাইটোটিক ফেজ ক্যারিওকাইনেসিস কাকে বলে। দেখো, ক্যারিওকাইনেসিসের পাশে আমি লিখেছি নিউক্লিয়াস বিভাজন। অর্থাৎ ক্যারিওকাইনেসিস হচ্ছে যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে, তাকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টি দশার মাধ্যমে। নিউক্লিয়াস বিভাজনের পর কোষে মাতৃকোষের সাইটোপ্লাজম বিভাজন ঘটে, একে সাইটোকাইনেসিস বলে। অর্থাৎ যে পদ্ধতিতে ক্যারিওকাইনেসিসের পর মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে সাইটোকাইনেসিস বলে। তাহলে আমরা নিশ্চয়ই কোষ চক্র সম্বন্ধে জেনেছি। এবার আমরা জানব কোষ চক্রের গুরুত্ব। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, রিপিটেডলি এই প্রশ্নগুলি আসে। আমরা কোষ চক্রের গুরুত্বকে দুটি পয়েন্টে ভাগ করেছি। এক হচ্ছে কোষের নিয়ন্ত্রিত বিভাজন, আর দুই হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। কোষের নিয়ন্ত্রিত বিভাজনের ক্ষেত্রে যখন আমরা এই পয়েন্টে আমরা লিখব, তখন আমরা লিখব যে কোষচক্র জিন নিয়ন্ত্রিত একটি পদ্ধতি, যা বিভিন্ন দশা এবং উপদশার মাধ্যমে ঘটে। ফলে জীবদেহে সুষম বৃদ্ধি, বিকাশ ঘটে এবং বিভিন্ন জৈবনিক যে প্রক্রিয়াগুলি সেগুলি নির্দিষ্ট নিয়মে সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। কোষের অনিয়ন্ত্রিত বিভাজন এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রক বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। আবার কথাটা বলছি, কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রক বিন্দুতে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। যদি কোনো কোষের নিয়ন্ত্রণ কোষচক্রে কোনো বিন্দুতে বিঘ্নিত হয়, তাহলে কি হবে? তাহলে কোষটির অনিয়ন্ত্রিত বিভাজন হবে এবং অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়। টিউমার যদি ম্যালিগন্যান্ট প্রকৃতির হয়, তাহলে এটি ক্যান্সারধর্মী হয় এবং রক্তস্রোতের মাধ্যমে দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, ওই অংশের কোষগুলিকে ক্যান্সারে পরিণত করে। ফলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে কোষচক্রের গুরুত্ব দুটো পয়েন্ট আমরা বলবো। এক হচ্ছে কোষের নিয়ন্ত্রিত বিভাজন, আর হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। কোষের নিয়ন্ত্রিত বিভাজন হলে তো কোনো বিপত্তি সৃষ্টি হয় না, কিন্তু কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে আমাদের শরীরে টিউমার সৃষ্টি হতে পারে। টিউমার দুই প্রকার, একটা হচ্ছে বিনাইন প্রকৃতির টিউমারগুলি রক্তস্রোতের মাধ্যমে ছড়িয়ে পড়ে না, এটি কিন্তু ক্যান্সারধর্মী নয়। কিন্তু ম্যালিগন্যান্ট প্রকৃতির টিউমারগুলি রক্তস্রোতের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে আমরা আজকে কোষচক্রের বিভিন্ন পর্যায়, কোষচক্রের গুরুত্ব, ইন্টারফেজ, মাইটোটিক ফেজের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন সম্বন্ধে আলোচনা করলাম। আমি শান্তনু স্যার তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি দ্রুত আসছি।